নমস্কার। গল্পপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই দীপাবলিতে আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুঁটি দেবতা। গল্প পাঠে অর্পণ ও গল্পের সূত্রধার আমি সুস্মিতা। গল্পটি মন দিয়ে শুনবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। ঘোষপাড়ায় দোলের মেলা যাওয়ার পথে গঙ্গার ধারে মাঠটা পড়ে। মাঠ বললে ভুল বলা হয়, ঠিক মাঠ বলতে যা বোঝায় সে ধরনের কিছু নয়। ছোট ছোট 4-5খানা খড়ের ঘর রয়েছে মাঠের মধ্যে। তার একধারে একটা বড় তেঁতুল গাছ। গঙ্গার ধারে ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকে গেছে। এমনিতে খালটা শুকিয়ে মজে গেছে, তবু জোয়ারের সময় খালটা কানায় কানায় ভরে ওঠে। ঠিক সেই সময় জেলেরা জাল পেতে দেয়। জোয়ারের তোড়ের মুখে মাছ খালে উঠে পড়ে। ভাটার টানে নামার সময় জালের কাঠিতে আটকে গিয়ে আর বাইরে যেতে পারে না। এই মাঠ থেকে একটু দূরেই শঙ্করপুর গ্রামটা। কদিন আগে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খোলার জন্য এই গ্রামের খানিকটা জমি সার্ভে করার কাজ শুরু করেছিল। তবে কেন জানি না লাইন আর বসানো হয়নি। মাঠের উত্তর দক্ষিণে প্রকাণ্ড রেল বাঁধটার গা ঘেঁষে এখন কাঁটা গাছ, আকন্দ আর নানা রকম বুনো গাছপালা জন্মে বন তৈরি হয়েছে। এই গ্রামে শুনেছিলাম খুঁটি দেবতার গল্প। আজ আপনাদের সেই গল্পই শোনাব। শঙ্করপুর গ্রামের পাশের গ্রামই ছিল হেলেঞ্চা শিবপুর। এখন যদিও সে গ্রামের নামগন্ধ নেই। বছর 15 আগে গঙ্গায় ভেসে গিয়ে মাঝগঙ্গায় একখানা বড় চর তৈরি করেছে। পূর্বস্থলী জমিদারদের সাথে পুরনো প্রজাদের বেশ কদিন মামলা মোকদ্দমা চলেছিল ওই চরের দখল নিয়ে। শেষ অবধি প্রজারাই সে মামলা জেতে বটে, কিন্তু সে জমি তাদের কোনো উপকারে লাগেনি। চরে এমন বালি ভরে গেল যে আজ 10 বছর হলো সেখানে কোনো ফসল ফলে না। তবে আজকাল দেখা যাচ্ছে কেউ কেউ ওই চরে তরমুজ, কাঁকুড় এইসব গাছ লাগাচ্ছেন। আর এই গ্রামেরই পূজারী ঠাকুর ছিলেন রাঘব চক্রবর্তী। ঠাকুর মশায়ের আত্মীয় স্বজন বলতে কাছাকাছি কেউ নেই। একা একটা খড়ের ঘরে বাস করেন তিনি। নিজে নিজেই নদীর ঘাট থেকে জল এনে বনের কাঠ কুড়িয়ে রান্না খাওয়ার ব্যবস্থা করে নেন। মানুষটার গায়ের জোরও তেমনি। ওই বয়সে ঠাকুরদার আমলের একখানা ভারী কলসি টেনে 1 পোয়া পথ পেরিয়ে গঙ্গা থেকে জল আনেন প্রতিদিন। ক্লান্তি বা আলস্য বলে যে কোনো শব্দ হয় এ বোধহয় তার জানাই নেই। টাকা পয়সা জিনিসটার দিকে রাঘব চক্রবর্তীর টান অত্যন্ত বেশি। দোলের সময় বাঁশের চটার পাখা তৈরি করে ডোমদের হাত দিয়ে পাঠিয়ে দেন ঘোষপাড়ার মেলার মাঠে বিক্রি করার জন্য। অবসর সময়ে ঝুড়ি, কুলো, ডালা বানিয়ে বিক্রি করেন। মাটির প্রতিমা, উলু খড়ের টুপি, ফুলঝাঁটা ইত্যাদি সবই বানাতে পারেন তিনি। ভালো কাপড় রিপু করতে পারেন। এসবই তিনি তার উপরি আয়ের পন্থা বানিয়ে নিয়েছিলেন। তার 3 কুলে কেউ নেই, না স্ত্রী না ছেলে মেয়ে। তবুও রাঘব চক্রবর্তীর টাকা জমিয়ে যাওয়ার অন্ত নেই। এত টাকা যে তার কে খাবে এ কথা কেউ জানত না। একটা মাটির ভাঁড়ে থাকে তার সমস্ত জমানো টাকা।
রাঘব চক্রবর্তী সপ্তাহে 1 কি 2 দিন ভাঁড় উপুর করে সব টাকা ঢেলে সযত্নে গুনে রাখেন। ভাঁড়ের মধ্যে একবার যে ঢুকে গেল সে আর বেরিয়ে আসে না কোনোদিন। গাঁয়ের লোকে চোখ টেড়িয়ে বলে রাঘব চক্রবর্তী বেশ 2 পয়সা গুছিয়ে নিয়েছেন। একদিন দুপুরে রাঘব রান্না সেরে খেতে বসেছেন সবে, একটা ছই দেওয়া গরুর গাড়ি তার উঠোনে এসে থামল। গাড়ি থেকে একটা 25-26 বছরের ছেলে নেমে দাঁড়ালো। রাঘব ভুরু কুঁচকে দেখলেন চেনা লোক, তার দূর সম্পর্কের ভাগ্নে নন্দলাল। নন্দলাল এসে মামাকে প্রণাম করল। রাঘব বললেন, এসো বাবা, ছইয়ের মধ্যে কে? নন্দলাল একটু লজ্জা পেয়ে বলল, আগে ও আপনার বৌমা মামা। ও, তা যাবে কোথায়? ঘোষপাড়ায় দোল দেখতে আসা হয়েছে বুঝি? নন্দলাল একটু অস্বস্তিতে পড়ল। আগে না, আপনার আশ্রয়ে আপাতত। মানে বামুন ঘরের বাড়িঘর তো সবই গিয়েছে। গত মাঘ মাসে বিয়ে হয়েছে আমাদের। তারপর থেকেও বাপের বাড়িতেই ছিল এতদিন, কিন্তু আর তো ওখানে ফেলে রাখা খারাপ দেখায়, তাই ওখান থেকে ওকে নিয়ে একেবারে এখানে এলাম। রাঘব খুব একটা খুশি হতে পারলেন না। চিরকাল একাই থেকে এসেছেন তিনি, একা থাকার অভ্যেস হয়ে গিয়েছে এখন। এখন ওরা যদি এসে জোটে দুজনে মিলে তাহলে ভীষণ বিপদ হবে তার। যাই হোক, মনের গজগজানি মনের মধ্যে চেপে রেখে আপাতত ভাগ্নে বউকে নামিয়ে পূব দিকের ভিটে ছোট ঘরটায় তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। সন্ধ্যের পর ভাগ্নেকে নিয়ে গুছিয়ে বসলেন রাঘব। তা এখানে যে নিয়ে এলে বৌমাকে, হাতে কিছু আছে টাছে তো? আমার এখানে আবার বড় টানাটানি। ধান অন্যবার যা হয় এবার তার সিকি ভাগও হয়নি। এদিকে যজমানদের অবস্থা এবার যা। নন্দ হেঁট হয়ে মাটিতে আঙুল বোলাতে লাগলো। বেশ বোঝা গেল রাঘব খুশি হবেন এমন কোনো উত্তর তার কাছে নেই। রাঘব গলা খাঁকরালেন। বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে বলুন মামা? তবে বিয়ের সময় কিছু গয়না পেয়েছিল, যা আছে ওই হাত বাক্সটাতেই আছে। বুঝলাম। শোনো বলি তোমায়, এ জায়গা কিন্তু ভালো না। গয়নাগুলো বাক্সে রাখাই আমার মতে বেশ। 5 জনে যেন টের না পায়। আমি পড়ে আছি গাঁয়ের এক কোণে, আর তারপর যা সময় যাচ্ছে এখন, ওগুলোর ব্যাপারে আগে থেকেই সাবধান হওয়া দরকার। দিন 2 পরে নন্দলাল মামাকে বলল, আজ আমায় একবার বেরোতে হবে মামা, একবার বীজপুরে যাব। ওখানকার লোক কারখানায় একটা কাজের খবর পেয়েছি, একবার খোঁজ নিয়ে আসি। নন্দলাল এর আগেও বীজপুরের কারখানার কাজের খোঁজ করেছিল, তবে লেখাপড়া জানে না বলে সুবিধা করতে পারেনি। লোক কারখানায় মুগুর পেটাতে চাইলে এক্ষুনি কাজ জোটে, কিন্তু ভদ্রলোকের ছেলে, এই কাজ তার পোষায় না। এই তো তার বন্ধু মহেন্দ্র তাকে বলেছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে। সে ওখানে 22 ম্যানি করে, 7.5 টাকা মাইনে পায়, দিব্যি আছে। তবে মহেন্দ্র জাতে যোগী, ওদের ওসব সয়। কারখানায় বসে হাতুড়ি পেটানোর কথা নন্দলাল ভাবতেই পারে না। পরদিন নন্দলালের বাড়িতে পৌঁছতে ভোর হয়ে গেল। স্টেশনে সে রাতেই নেমেছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসতে সে সাহস পায়নি। সারা রাত স্টেশনে কাটিয়ে শেষ রাতের দিকে জ্যোৎস্না উঠতে বাড়ি এসেছে। সে যখন বাড়ি ঢুকল, মামা তখনও জাগেননি। নিজের ঘরে গিয়ে দেখল তার স্ত্রীও তখনও ঘুমোচ্ছে।
কি মনে হতে একবার গয়নার বাক্সটা দেখতে গেল নন্দলাল, আর তখনই আবিষ্কার করল গয়নার বাক্সটা আর নেই। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডেকে তুলল সে। কি গো, এই গয়নার বাক্সটা কোথায়? কোথায় সেটা? স্ত্রী জেগে উঠে হঠাৎ এসব কথা শুনে অবাক হয়ে গিয়ে বলল, মা রে, এই তো শিওরে, এখানেই তো ছিল, কোথায় গেল? বুঝেছি, তুমি লুকিয়ে রেখেছ, ঠাট্টা করা হচ্ছে আমার সাথে। কিছুক্ষণ পর স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঘরের কোথাও বাক্স নেই। সম্ভাব্য সব জায়গা তোলপাড় করে ফেলেও তার টিকিটুকুও পাওয়া গেল না। মামাও বিছানা ছেড়ে উঠে এলেন। চুরির কথা শুনে প্রথমে হতভম্ব হয়ে গেলেন রাঘব। তারপর ছোটাছুটি করে বাক্স ও চোরের খোঁজ করতে লাগলেন। এরপর এক এক করে প্রতিবেশীরা এলো, থানাতেও খবর গেল, কিন্তু কোনো লাভ হলো না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখখানা ভারী মিষ্টি, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থাও বেশ ভালো, কিন্তু তার বাবা তৃতীয় পক্ষের বিবাহ করে প্রথম 2 পক্ষের ছেলে মেয়েদের আর দু চোখে দেখতে পারেন না। মেয়ের বিয়ের সময় এই গয়নাগুলি মেয়েকে দিয়ে বলেছিলেন এগুলো নিয়ে সে বাপের বাড়ির ওপর যেন সমস্ত দাবি দাওয়া ত্যাগ করে। বাবার কর্তব্য তিনি এখানেই শেষ করলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়। বিয়ের পর যেন তা আরও খারাপের দিকে চলে গেল। ওই গয়না কটাই সংসারের শেষ সম্বল হয়ে দাঁড়ালো। বার কয়েক নন্দলালের মনে হয়েছিল ওই গয়নাগুলো বেচে পাটের ব্যবসা শুরু করে, অথবা মুদির দোকান দেয় শিমুরালির বাজারে। কিন্তু শেষ অবধি কি যেন ভেবে প্রতিবারই পিছিয়ে যায় সে। তার বউও বলেছিল, দেখো, পুঁজি বলতে তো আমাদের এটুকুই, আর তো কিছুই নেই। যখন আর কোনো উপায় থাকবে না তখন হাত দিও, এখন থাক। কিন্তু মানুষ রাখতে চাইলেই যে সব থাকে না, বেচারা মেয়েটা কি করে বুঝবে? গয়নার বাক্স চুরি যাওয়ার দিন 5-7 পর একদিন নন্দলাল ভোরে উঠে দেখল স্ত্রী বিছানায় নেই। হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে শেষে দেখল বউ ঘরের পাশে ছাই গাঁদা ঘেঁটে কি যেন খুঁজছে। স্বামীকে দেখে যেন অদ্ভুতভাবে হাসল সে। ওগো, এসো না এদিকে একবারটি, এই একটু খুঁজে দেখি যদি এর মধ্যে পাওয়া যায়। এই দিকটা আমি দেখছি, তুমি উত্তর দিকটা দেখতে থাকো, কেমন? নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরে ধরে দাওয়া এনে বসালো। পাতকুয়ার ঠান্ডা জল দিয়ে ওকে স্নান করিয়ে অনেক রকমভাবে বুঝিয়ে বলল, কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গেল। এমনই অবস্থা যে সারানো যায় না কিছুতেই। পাছে স্বামী বা অন্য কেউ টের পায়, সেই ভয়ে যখন আশেপাশে কেউ থাকে না, তখনই সে চুপি চুপি ছাই গাদা হাতড়ে কি যেন খুঁজতে থাকে। তবে তার মস্তিষ্ক বিকৃতির এর চেয়ে বাড়াবাড়ি আর কিছু হলো না। এই ব্যাপারটা ছাড়া সে যেমন সকলকে মাথায় তুলে রাখা লক্ষ্মী গৃহস্থ বউটি ছিল, তেমনি রইল। একদিন সে মামা শ্বশুরের ঘর ঝাঁট দিতে ঢুকেছে। ঘরের এক কোণ পরিষ্কার করতে করতে একটা দলা পাকানো কাগজ কুড়িয়ে পেল। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন বাড়িতে ছিলেন না। কাগজটা তুলে দেখে সে অবাক হয়ে গেল। এমনই একটা পাতলা বেগুনি রঙের কাগজ তার গয়নার বাক্সের নিচে পাতা ছিল। শ্যাকরারা ঠিক এমন কাগজেই নতুন গয়না জড়িয়ে দেয়।
তার গয়নাগুলি যখন গড়িয়ে এসেছিল, তার সাথেই কাগজখানা পেয়ে সে নিজে গয়নার বাক্সে পেতে রেখেছিল। হ্যাঁ, ঠিক এমনই একটা বেগুনি রঙের কাগজ। বউটি কাউকে কিছু বলল না, নিজের স্বামীকেও না। মনের এমন সন্দেহ সে কিছুতেই মুখে প্রকাশ করল না, কিন্তু নিজের মনে একটানা ভেবে ভেবে শেষে কঠিন অসুখে পড়ল সে। জ্বর গায়ে নির্জন ঘরে শুয়ে শুয়ে তক্তপোষের একখানা খুঁটিকে খুব করে ডেকে হাত জোড় করে সে বারবার বলতো, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি এর একটা উপায় করে দাও। পায়ে পড়ি তোমার, একটা উপায় তোমায় করতেই হবে। আমি তো এই কথা আর কাউকে বলতে পারিনি, তোমাকেই বলছি, একটা উপায় করে দাও। বাঁশের খুঁটিটা ছাড়া তার এই মনের কাতর আকুতি আর কেউ শুনতে পেত না। দিনরাত মিলিয়ে কতবার যে সে খুঁটির কাছে প্রার্থনা করত তার কোনো ঠিক নেই। কি ভেবে যে করত কে জানে। রাঘব চক্রবর্তীর বাড়ির সামনে সবুজ ঘাসে ভরা প্রকাণ্ড মাঠটা সেই গঙ্গার কিনারায় গিয়ে শেষ হয়েছে। তারপর খাড়া পাড় নেমে গিয়ে জল ছুঁয়েছে। জল বেশি গভীর না, চওড়াতেও মাত্র 10-12 হাত হবে। সেটুকু পেরুলেই গঙ্গার সেই বড় চরটা। চড়ায় সারা বছর জলচর পাখির ঝাঁক চড়ে বেড়ায়। চড়ার বাইরের দিকে বড় গঙ্গার কাছে বিশেষ যায় না তারা। এই ছোট্ট অপরিসর অংশটাই তাদের বেশি পছন্দ। কন্টিকারির বনে চড়ার বালি প্রায় ঢেকে গেছে। 12 মাস বেগুনি ফুল ফুটে নির্জন বালির চড়া আলো করে রাখে। মাঠটায় বিশেষ গাছপালা নেই, খালি 2-1 সারি তাল গাছ। সমতল ঘাসে ঢাকা মাঠটা দেখলে মনে হয় এখানে বেশ ফুটবল খেলা যেত। মাঠের এক পাশে বিরাট রেলওয়ে বাঁধটা, অন্য পাশে দূরে গ্রামের সীমানা দেখা যায়। মাঠটায় প্রতিদিন সকাল হয়, দুপুরবেলা আগুন ছড়ান সূর্যদেব, বেলা পড়ে বিকেল হয়, গোধূলিতে পশ্চিম আকাশে কত রকমের রং ওঠে। চাঁদ উঠে মাঠ থেকে শুরু করে চড়া হয়ে রেলওয়ে বাঁধটা ছুঁয়ে ওপাশের বড় গঙ্গাটাকে আলোয় আলোয় ধুইয়ে দেয়। কিন্তু এমন সুন্দর প্রকৃতির লীলার মধ্যেও কখনো রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেননি, করার প্রয়োজনও বোধ করেননি। সেখানে আজ এই প্রথমবার পল্লী গ্রামের লেখাপড়া না জানা মেয়েটা সেই বৈদিক যুগের মন্ত্রজ্ঞানে বিদুষী নারীদের মতো মনে প্রাণে খুঁটি দেবতার আহ্বান করতে লাগল। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখে খুব বিচলিত হয়ে পড়ল। স্ত্রীকে সে খুবই ভালোবাসত। তাকে দিয়ে নানা রকম জড়িবুটি শিকড় বাকড় ব্যবহার করালো, তিরলের পাগলা কালির বালাও পরালো। এ ব্যাপারে যে যা বলল সে তাই মানল, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। একটা সুফল দেখে সে মনে মনে খুশি হলো। স্ত্রী এখন আর সকালে উঠে ছাই গাদা হাতড়াতে বসে না, কিন্তু সংসারের কাজকর্মগুলো খুব অন্যমনস্কভাবে করে। হয়তো তরকারি ধরিয়ে ফেলে, ডালে নুন বেশি দিয়ে ফেলে, কথাবার্তাও তেমন বলে না। তাহলে আর কেমন সুস্থ হওয়া। 2 মাস এভাবেই কেটে শ্রাবণ মাস এলো। বর্ষার ঢল নেমে বড় গঙ্গা ছোট গঙ্গা এক করে দিল। চর ডুবে গেল। কুলে কুলে গেরি মাটির রঙে জল ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে উঠল। হাতে যা টাকা ছিল
সব শেষ হয়ে গেল। নতুন কাজও জুটল না তার। মামাও এবার ধৈর্য হারিয়ে ছোটখাটো বিষয়ে ভাগনাকে বকুনি দিতে শুরু করলেন। বলতে লাগলেন, কোনো কিছুই তো একটা দেখে নিতে পারলে না, তা এখন না হয় দিন কতক বৌমাকে বাপের বাড়িতে রেখে এসে তুমি কলকাতার দিকে কাজকর্মের ভালো করে চেষ্টা করো, নইলে আমি কি করে চালাই বলো তো দেখি। এই তো দেখছো আমার অবস্থা। নন্দলাল পড়ল মহা বিপদে। না আছে তার চাকরি, না আছে কোনো সহায় সম্বল। তার মধ্যে অসুস্থ তরুণী বউ রয়েছে ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তার। তাকেই বলে কয়ে একটা বাসার ব্যবস্থা করে আপাতত সেখানেই বউকে নিয়ে গিয়ে তুলল। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে। সেই চেষ্টা করে সাহেবকে ধরে কয়ে নন্দলালের জন্য একটা ঠিকে কাজ জুটিয়ে দিল। একটা বড় লম্বা রেক আগাগোড়া পুরনো রং তুলে নতুন রং হবে। সেইখানেই নন্দলাল 1 মাসের চুক্তিতে কাজে লেগে পড়ল। রাঘব চক্রবর্তী কিছুদিনের জন্য হাঁপ ছেড়ে বাঁচলেন। হঠাৎ একদিন তিনি মিস্ত্রিকে ডেকে এনে উঠোন পরিষ্কার করাতে শুরু করলেন। শখ করে একজোড়া হরিণের চামড়ার জুতোও কিনলেন। এমনকি পুজোর সময় কাশি বেড়াতে যাওয়ার সমস্ত তোড়জোড় করতে লাগলেন। আশ্বিনের শুরুর দিকে বর্ষা একটু কমে এলো। রাঘব চক্রবর্তী বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়ার জন্য মিস্ত্রি খাটাচ্ছিলেন। সারা দিনের পরিশ্রমের পর গঙ্গায় পা ধুয়ে এসে সন্ধ্যের পরই তিনি শুয়ে পড়লেন। শুলেন তো বটে, ক্লান্তও লাগছিল বেশ, কিন্তু ঘুম এলো না। সারা রাত ঘুমানোর বৃথা চেষ্টায় ছটফট করে অবশেষে শেষ রাতে উঠে তামাক খেতে বসলেন। পরদিন দিবানিদ্রার চেষ্টা করলেন, তখনও ঘুম হলো না। সারাদিনের মজুর খাটানোর পরিশ্রমের জন্যই গা গরম হয়েছে নির্ঘাত। সেদিন রাত্রেও তার ঘুম এলো না। রাঘব পাঁচিল গাঁথার জনমজুরদের আসতে বারণ করলেন, বন্ধ থাকুক একটু কাজ। পরদিন রাত্রে অল্প কিছু মুখে দিয়ে, ঠান্ডা জল মাথায় দিয়ে ভালো করে হাত পা মুখ ধুয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। প্রথমটা যখন ঘুম এলো না, তখন ভাবলেন এখনো ঘুমের সময় হয়নি, তাই ঘুম আসছে না। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে করতে 10টা বাজল। তারপর 11টা পেরিয়ে কাঁটা 12টার ঘরে ঢুকল। রাঘব প্রাণপণে চোখ বুজে রইলেন। নানানভাবে ঘুরে ফিরে শুয়ে দেখলেন, কিন্তু ঘুম এলো কই। আরও 2 ঘন্টা কেটে গেল, ঘুমের চিহ্ন মাত্র নেই। চাঁদ ঢলে পড়ল, হাওয়া আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতে লাগলো। রাঘবের কেমন যেন ভয় হলো। আজও তবে ঘুম আসবে না ভেবেই বুক কেঁপে উঠল তার। আচ্ছা, পরপর 2 দিন সারা রাত না ঘুমিয়ে কাল তিনি বেঁচে থাকবেন তো? উঠে আরেকবার তিনি মাথায় জল দিলেন, আবার এসে শুলেন, আবার প্রাণপণ ঘুমানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু এতক্ষণে তার মাথা গরম হয়ে গেছে। ঘুম, কোথায় ঘুম? কিন্তু আর যদি না আসে ঘুম, তাহলে কি হবে? রাত ফর্সা হয়ে ভোরের পাখি ডেকে উঠল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় শুয়ে ছটফট করতে করতে ঘুমানোর বৃথা চেষ্টা করে চলেছেন। ঠিক এইভাবেই কেটে গেল আরও 8টা দিন। এই 8 দিনের মধ্যে রাত হোক দিন হোক, রাঘবের চোখে 1 ফোঁটা ঘুম এলো না। তার পাগল পাগল লাগতে লাগলো।
সকলের কাছে ছুটতে লাগলেন এই সমস্যার সমাধান বলে দেওয়ার জন্য। যে যা বলল অক্ষরে অক্ষরে মেনে চললেন। ডাবের পর ডাব খেয়ে আর দিনরাত পুকুরের পচা পাঁক মাথায় দিতে দিতে তার নিউমোনিয়া হবার উপক্রম হলো। অবশেষে বাঁশ পেড়ের মনোহর ডাক্তারের ওষুধও ব্যবহার করে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। আরও 6-7 দিন এভাবেই কেটে গেল। রাঘব রোজ সন্ধ্যের পর হাত পা ধুয়ে মন শান্ত করে শুতে যায়, কিন্তু বালিশে মাথা দিলেই বুকের ভেতরটা গুড়গুড় করে ওঠে। আজও বোধহয় ঘুম, বাকিটা রাঘব ভাবতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করেই চলে গেল। উঠোনে জঞ্জাল গজিয়ে উঠল আবার। রাঘব স্নান খাওয়া কিছুই করতে চান না, চলাফেরাও করতে চান না। সব সময় শুধু ঘরের দাওয়ায় চুপ করে বসে থাকেন। তামাক খাওয়ার রুচিটাও আস্তে আস্তে হারিয়ে ফেললেন তিনি। লোকজনের সঙ্গে ভালো করে কথা বলতেও আর ইচ্ছে করে না তার। এমনকি পয়সার ভাঁড় উপুর করে গুনে দেখার নেশাটাও কেমন যেন মরে গেল। রাঘব চিকিৎসা চালিয়ে যেতে লাগলেন। বারবার ডাক্তার বদলাতে বদলাতে অবশেষে গিয়ে পড়লেন গ্রামের বৃদ্ধ শিব কবিরাজের হাতে। কবিরাজ সব শুনে বললেন, তোমার রোগটা হয়েছে মানসিকই। ঘুম হবে না এ কথা ভাবো কেন সবার আগে? খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে, নিশ্চয়ই হবে, আজ ঠিক ঘুমোবো। এই রকম করে দেখো দেখি। আর সকাল সকাল শুতে যেও না, যে সময় যেতে সেই সময়েই যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যের পর পুরনো দিনের মতো নিজের হাতে রান্না সেরে খাওয়া দাওয়া করলেন। দাওয়ায় বসে গুনগুন করে গান গাইলেন খানিক। তারপর ঠান্ডা জলে হাত পা আর মাথা ধুয়ে শুতে গেলেন। মনে মনে খুব প্রতিজ্ঞা করলেন আজ তিনি নিশ্চয়ই ঘুমোবেন। কিন্তু বালিশে মাথা দিতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ঘুম যদি না হয়? পরক্ষণেই মন থেকে জোর করে সেসব কথা ঝেড়ে ফেলে দিলেন তিনি। কেন হবে না ঘুম? নিশ্চয়ই হবে। পাশ ফিরে পাশ বালিশটাকে জড়িয়ে ধরলেন রাঘব। ঘরের দেওয়ালে একখানা বাঁধানো রামকৃষ্ণের ছবি বাতাস লেগে ঠক ঠক করে শব্দ করছে দেখে আবার বিছানা থেকে উঠে সেখানা নামিয়ে রাখলেন। তারপর আবার বিছানায় এসে শুয়ে পড়ে জোর করে চোখ বুজে রাখলেন। 0.5 ঘন্টা, 1 ঘন্টা ঘড়ির কাঁটা সরতে লাগলো। হ্যাঁ, এইবার তিনি নিশ্চয়ই ঘুমোবেন। বুকের মধ্যে গুড় গুড় করছে কেন এমন? না, এইবার তিনি ঘুমোবেন। আরও 3টে ঘন্টা কেটে গেল। রাত 1টা বাজে। গ্রাম নিশুতি। কাওড়াপাড়ার এক একটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। না, অনেক রাত হলো, আর রাঘব জেগে থাকবেন না। এইবার তিনি ঘুমোবেন। বাঁ দিক ফিরে শুয়ে শুয়ে ঠিক সুবিধে হচ্ছে না। হাতখানা বেকায়দায় কেমন যেন মুচড়ে আছে। ডান দিকে ফিরে শোবেন। আচ্ছা, তাকে কি ছাড় পোকা কামড়াচ্ছে? সেই জন্যই কি ঘুম আসছে না? না, ছাড় পোকা বিছানায় কই? যাই হোক, জায়গাটা একবার ভালো করে হাত বুলিয়ে দেখে নেওয়া উচিত। না, ছাড় পোকা তো নেই। যাক, এইবার তিনি ঘুমোবেন। এতক্ষণে পুরোপুরি নিশ্চিন্ত হয়েছেন রাঘব। রাত এখন 2টো। এখনো ঘুমোনোর অনেক সময় আছে, কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন কই? একটা হাট বা মেলা বসেছে কোথায় যেন।
রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। অনেক লোকে চলে গেছে, 2-10 জন মাত্র দাঁড়িয়ে আছে এখনো। তারা হাট চালায় ভিড় করে দাঁড়িয়ে শুটকি চিংড়ি মাছের দর কষাকষি করছে। এখন এরা বিদেয় হলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমোতে যেতে পারবেন। কখন যাবে এরা? এই একটা লোক চলে গেল। ওই ওই তো আরেকজন লোক চলে যাচ্ছে। এখনো জন 7 লোক বাকি। রাঘব এবার সোজা তাদের কাছে চলে গেলেন। অনুরোধ করছেন খুব করে, অনুনয় বিনয় করে বলছেন তারা যেন এবার চলে যান, তিনি একটু ঘুমোবেন এবার। দোহাই তাদের, তারা যেন এবার চলে যায়। এখন মাত্র 3 জন লোক বাকি। আর রাঘবের মন আনন্দে নেচে উঠল। আর দেরি নেই, এখন 2 জন। এই 2 জন চলে গেলেই এবার তিনি ঘুমোবেন। এই তো আরেকজনও চলে গেল। আর মাত্র 1 জন। মিনিট 15 দেরি মাত্র, তারপরই শান্তির ঘুম। হঠাৎ রাঘব বিছানার উপর ধড়মড় করে উঠে বসলেন। হাট তো কোথাও বসেনি। এই মাঝরাত্রে কিসের হাট? কোথাকার হাট? এসব কি ভাবছেন আবোল তাবোল তিনি? ঘুম কি তাহলে? রাঘব কথাটা ভাবতেও সাহস করলেন না। কত রাত এখন? আচ্ছা, ওটা কিসের শব্দ হচ্ছে? বীজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজছে নাকি? না, সে তো রাত 4টে বাজে। এখনই রাত 4টে বেজে গেল? অসম্ভব, হতেই পারে না। যাক, যথেষ্ট বাজে ভেবে রাত কাটিয়েছেন তিনি। আর নয়, এইবার তিনি ঘুমোবেনই। অল্প একটু ঘোর এসেছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাসে হয়তো একটু আসতেও পারে। কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি এতটুকু ঘুমোননি। চোখ তিনি মেলেই ছিলেন। হঠাৎই একটা ব্যাপার ঘটল। চোখ কপালে তুলে রাঘব দেখলেন তার খাটের পাশে বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে এক বিরাট মূর্তি ধরে তার মাথার কাছে এসে দাঁড়ালো। ব্যঙ্গের সুরে আঙুল নাড়িয়ে বলল, মূর্খ, ঘুমোবার ইচ্ছে থাকলে কালকেই গয়নার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না তোর? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কেটে গেল। আকাশ ফর্সা হয়ে গিয়েছে। রাঘবের বুক ধড়ফড় করছে, চোখ জ্বালা করছে, মাথায় যেন মনে হচ্ছে 10 মণি বোঝা চাপানো আছে। শরীর পুরোপুরি ভেঙে পড়তে চাইছে এবার। না, তিনি একটুও ঘুমোননি, এতটুকুও না। বাঁশের খুঁটি টুটি কিছু না, ওসব মাথা গরমের দরুন। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পর পর 2 দিন দেখলেন, ঠিক একই সময়ে, ভোর রাত্রে, বীজপুরের কারখানার বাঁশি বাজবার ঠিক আগে। ঘুমের তো নাম গন্ধ নেই তার, তবে স্বপ্ন কোত্থেকে আসবে? বীজপুরের বাসায় তখন অন্য কেউ ছিল না। নন্দলাল কাজে বেরিয়েছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়ে কাপড় কাচ্ছিল। হঠাৎ রুক্ষ চুল, জীর্ণ চেহারায় মামা শ্বশুরকে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকতে দেখে সে বিস্মিত মুখে একবার তাকিয়েই লজ্জায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে উঠল। রাঘব চক্রবর্তী একবার চারিদিকে তাকিয়ে নিয়ে কাছে এসে ভাগ্নে বউয়ের পা জড়িয়ে কেঁদে পড়লেন। বললেন, মা, মা, তুমি মানুষ নও, তুমি কোনো ঠাকুর দেবতা হবে। ছেলে বলে আমাকে মাফ করে দাও মা। কথাগুলো বলেই পুটলি খুলে সব গয়নাগুলো ভাগ্নে বউয়ের হাতে ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন রাঘব। ভাগ্নে বউয়ের শত অনুরোধেও
এই বাসায় থাকতে রাজি হলেন না কিছুতেই। যাওয়ার সময় বলে গেলেন, নন্দলালের কাছে কিছু বলার মুখ নেই আমার। তুমি মা, তোমার কাছে কিছু বলতে লজ্জা নেই, কিন্তু তার কাছে কি করে বলি? এর মাস 5-6 পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের খবর পেয়ে নন্দলাল বউ নিয়ে গরুর গাড়ি করে তার বাড়িতে দেখতে গেল। এরা যাওয়ার দিন 7 মধ্যেই রাঘবের মৃত্যু হলো। মৃত্যুর আগে তিনি তার যা কিছু জমি জমা সব উইল করে ভাগ্নে বউকে দিয়ে গেলেন। কিছু লুকিয়ে যাওয়া ধনসম্পদেরও সন্ধান বলে দিয়ে গেলেন। তারপর সব কাজ মিটলে নন্দলালের স্ত্রীকে সস্নেহে কাছে বসিয়ে তাকে নিজের সেই স্বপ্ন দেখার গল্প সবিস্তারে শোনালেন রাঘব। বললেন, এই যে দেখছো ঘর, এই যে বাঁশের খুঁটি, এর মধ্যে দেবতা আছেন মা। বিশ্বাস করো আমার কথা। ভাগ্নে বউ শিউরে উঠল। এই সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পরে 16-17 বছর নন্দলাল মামার ভিটে সংসার পেতে বসবাস করেছিল। বউটি এখন ছেলে মেয়েদের মা, পাকা গিন্নি হয়ে সচ্ছল সংসার সামলাতে সামলাতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলেই গিয়েছিল সে। আর সঙ্গে হয়তো খুঁটি দেবতার কথাও ভুলেছিল। হয়তো দুঃখের মধ্যে দিয়ে যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করেছিল, সে আর কখনো জীবন পথে তার সন্ধান মেলেনি। বছর 17 পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলের তখন বিয়ে হয়েছে, ঘরে নতুন বউ এসেছে। বিয়ের মাত্র বছর 4 মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ল। জিভে ক্যান্সার। ক্ষত ক্রমে গভীর হয়ে আসতে লাগলো। কত রকম চিকিৎসা করা হলো, কিছুতেই কোনো উপকার হলো না। সে শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করত। ইদানিং কথা পর্যন্ত বলতে পারত না। তাকে এইভাবে কষ্ট পেতে দেখে সকলে তার মৃত্যু কামনা করত। কিন্তু বছর কেটে গেল, মৃত্যুর কোনো লক্ষণ নেই। নিজে যন্ত্রণা পেয়ে আর 5 জনকে যন্ত্রণা দিয়ে হতভাগী মেয়েটা জীবিত অবস্থায় বেঁচে রইল। বউয়ের শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শোনা হয়নি কখনো, কিছু জানতো না সে। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করছিল। শ্রাবণ মাস তখন। শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামল, ঠান্ডাও খুব। বাইরেও জোরে বাতাস বইছে। শিয়রে একটা কাঁসার ঘটিতে জল ছিল। এক চুমুকে জল খেয়ে সে পাশ ফিরে শুতেই একটু তন্দ্রা মতো এলো। সেই আধো জাগরণে তার মনে হলো তার ঠিক পাশের খুঁটিটা আর খুঁটি নেই। তাদের গ্রামেই যে শ্যামরায় মন্দির, সেখানকার শ্যামরায় ঠাকুর যেন দাঁড়িয়ে আছেন মৃদু হাসি মুখে। ছেলেবেলা থেকে কতবার সে শ্যামরায়কে দেখেছে। কত বিকেলে উঠোনের বেলফুল গাছ থেকে বেলফুল তুলে মালা গেঁথে ঠাকুরের গলায় দিয়ে এসেছে। একে চিনতে তার কোনো ভুল হবে না। এই তো ঠিক তেমনই সুন্দর, সুঠাম, সুবেশ, কমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে। হয়তো বউটির ক্ষেত্রেও তাই হয়েছিল। হয়তো সবটাই তার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাটকায় পুরুষ দেখেছিলেন, সেও তার অনিদ্রা রোগের দগ্ধ মনে জমে থাকা অনুতাপের ফসল হয়তো।
কারণ যার পক্ষে যে রূপের কল্পনা স্বাভাবিক, খুঁটি দেবতা ঠিক তেমনি রূপটি ধরেই তাদের দেখা দিয়েছিলেন। সত্যি মিথ্যে জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই থেকে এই অঞ্চলে প্রসিদ্ধ হয়ে রয়েছেন। গল্পটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনার কাছে আবার অনুরোধ করছি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরে আসতে পারি গল্পবাজ। ধন্যবাদ।